সুপ্রিয় দর্শক, অনলাইন নিউজ পোর্টাল পিটিভি নিউজ বিটি.com এর নিয়মিত আয়োজন সমৃদ্ধির পথে বাংলাদেশ শীর্ষক সংলাপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আশিস কুমার দে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের আলোচ্য বিষয় ছিল নৌযান ধর্মঘট নিয়ে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা। যেহেতু বিষয়টি এখনো অমীমাংসিত, সরকার, মালিক এবং শ্রমিক এই যে ত্রিপক্ষীয় যোগাযোগের প্রক্রিয়া চলছে, সে কারণে এই বিষয়ে আলোচনার জন্য বিশিষ্ট কোনো নাগরিককে অতিথি করা হয়নি। যেহেতু প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে পরিস্থিতি পরিবর্তন হতে যাচ্ছে, তাই আমাদের পিটিভি নিউজের নিউজ রুমের সর্বশেষ তথ্যপত্র নিয়েই আপনাদের সামনে বিষয়টি আমি উপস্থাপন করব। তো তার আগে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আজ 18 অক্টোবর স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 57তম জন্মদিন। 1975-এর 15 আগস্টের কালো রাতে, যেদিন জাতির জনককে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তার পরিবারের অন্যান্য সদস্যদের হত্যা করা হয়েছিল। সেই পাষণ্ডদের হাত থেকে রেহাই পায়নি 10 বছরের শিশু নিষ্পাপ রাসেল। তখন তিনি চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন। আজ বেঁচে থাকলে একটি পরিণত মানুষ হতেন, দেশ ও জাতিকে হয়তো অনেক কিছু দিতে পারতেন। তার এই জন্মদিনে আমরা গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করছি। একই সঙ্গে স্মরণ করছি তার পিতা, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ 1975-এর ওই রাতে যারা নৃশংসতার শিকার হয়েছিলেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদের বিদেয়ী আত্মার শান্তি কামনা করছি। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে গণমাধ্যমের বদৌলতে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমের বদৌলতে জেনেছেন যে নৌযান শ্রমিকদের কয়েকটি সংগঠন, অর্থাৎ বেশ কয়েকটি সংগঠন আছে। একদিকে 6টি সংগঠনের একটি জোট গঠন হয়েছে, আর একদিকে একটি বৃহত্তর সংগঠন রয়ে গেছে, যেটি কে অনেকেই বলে থাকেন নৌযান শ্রমিকদের মূল সংগঠন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। নৌযান শ্রমিক ফেডারেশন তাদের 11 দফা দাবির প্রেক্ষিতে, অর্থাৎ দাবি আদায়ের লক্ষ্যে 20 অক্টোবর মধ্যরাত থেকে, রাতের প্রথম প্রহর থেকে, অর্থাৎ 19 অক্টোবর দিবাগত রাত 12টা 1 মিনিট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য নৌযান শ্রমিকদের কর্মবিরতি আহ্বান করেছে। অন্যদিকে 15 দফা দাবি আদায়ের জন্য 19 অক্টোবর সন্ধ্যা 6টা থেকে সারা দেশে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন নৌ শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ নামের একটি সংগঠন। কয়েকটি সংগঠনের একটি মোর্চা এটি, 6টি সংগঠনের, যার মধ্যে আছে বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ, জাহাজি শ্রমিক ফেডারেশন সহ 6টি সংগঠন। এই দুপক্ষই তাদের কর্মসূচির সমর্থনে দেশের বিভিন্ন স্থানে প্রচার অভিযান চালিয়েছে বা চালাচ্ছে। আজও ঐক্য পরিষদ ঢাকার নিকটবর্তী এই বুড়িগঙ্গা শীতলক্ষা নদীতে তারা এক ধরনের নৌর্যালি বলা যায়, তারা নৌযানে করে প্রচার অভিযান চালিয়েছে। জাহাজের উপর তারা
পথসভা মতো করেছেন। তাদের দাবির সমর্থনে তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে 19 তারিখ সন্ধ্যা 6টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে সন্ধ্যা 6টা থেকে তাদের সংগঠনের সকল শ্রমিক কর্মবিরতিতে যাবে। অন্যদিকে নৌযান শ্রমিক ফেডারেশন তাদের নেতাকর্মীরাও দেশের বিভিন্ন স্থানে কর্মসূচির সমর্থনে প্রচার অভিযান চালাচ্ছেন। গতকাল তাদের একটি বড় শোডাউন হয়েছে বরিশাল শহরে। এই দুই পক্ষের যখন দাবি আদায়ের এক ধরনের জোরালো তৎপরতা, সে সময় জাহাজ মালিক অর্থাৎ সব ধরনের নৌযান মালিকদের সঙ্গে আজ বৈঠক করেছেন নৌ পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ বিআইডব্লিউটি এর চেয়ারম্যান এবং নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি। তারা নৌযান মালিকদের সঙ্গে আজ বিকালে বৈঠক করেছেন। এর আগে আমরা এই স্টুডিও থেকে আরেকটি অনুষ্ঠান করেছিলাম ধর্মঘট বিষয়ক। আমরা সরকারের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছিলাম দেশের এই সংকটময় পরিস্থিতি, বিশেষ করে বৈশ্বিক মহামারী করোনা, প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় ও বন্যা সহ নানাবিধ সমস্যা সংকুল পরিস্থিতিতে যাতে শ্রমিকরা ধর্মঘটে না যান সেই উদ্যোগটি নিতে। যাই হোক, আসার কথা, আমরা গত পরশুদিন এই আহ্বানটি জানিয়েছিলাম। গতকাল বিআইডব্লিউটি চেয়ারম্যান মহোদয়, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের প্রতিনিধি সহ যারা ধর্মঘটি শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে বিআইডব্লিউটি এর সম্মেলন কক্ষে গতকাল পৃথক পৃথক বৈঠক হয়েছে। ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে, ঐক্য পরিষদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে একটি জিনিস সুস্পষ্টভাবে বেরিয়ে এসেছে যে শ্রমিকরা তাদের ন্যূনতম দাবিগুলো পূরণ না হলে কর্মে যোগ দেবেন না, অর্থাৎ স্বেচ্ছায় কর্মবিরতিতে যাবেন। এই ক্ষেত্রে শ্রমিক নেতাদেরও কিছু করার থাকবে না। নেতৃবৃন্দ এমনটি আভাস দিয়েছিলেন এর আগেও। তো গতকাল দুপক্ষের সঙ্গে সরকার পক্ষ অর্থাৎ বিআইডব্লিউটি এর নৌ পরিবহন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, এটি হল সরকার পক্ষ। সরকার পক্ষের সঙ্গে ধর্মঘটি দুপক্ষের শ্রমিক নেতৃবৃন্দের পৃথক পৃথক বৈঠকের পর আজ বিকেল 3টায় বিআইডব্লিউটি এর সম্মেলন কক্ষে বিভিন্ন ধরনের নৌযান মালিকদের যে সংগঠনগুলো আছে সেই সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে নৌযান মালিক নেতৃবৃন্দ বলেছেন যে শ্রমিকদের দাবি মানা হবে কি হবে না সেটি পরের বিষয়। সে ব্যাপারে তারা অগ্রিম কোনো আশ্বাস বা প্রতিশ্রুতি দিতে নারাজ, যতক্ষণ পর্যন্ত শ্রমিক সংগঠনগুলো তাদের ডাকা লাগাতার কর্মবিরতি প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত তাদের সঙ্গে কোন রকম আলোচনায় মালিক পক্ষ যাবেন না। অন্যদিকে শ্রমিক নেতৃবৃন্দ বলছেন যে আলোচনায় না বসে ধর্মঘট প্রত্যাহারের কোনো ঘোষণা তারা দিবেন না।
এই অবস্থায় বলা যায় যে দুপক্ষ, শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষ, দুপক্ষই নিজ নিজ অবস্থানে অনড় রয়েছেন। অর্থাৎ কাকতালীয়ভাবে কোনো কিছু যদি না ঘটে যায় বা সরকার পক্ষ যে রেফারির ভূমিকা পালন করছেন সেখানে যদি তারা কোনো রকম ব্যর্থ হন বা সিদ্ধান্তে উপনীত হতে বিলম্ব ঘটে, সেই ক্ষেত্রে আগামীকাল সন্ধ্যা থেকে সারা দেশে নৌযান ধর্মঘট শুরু হবে, যেটা এই মুহূর্তে দেশবাসীর জন্য, সরকারের জন্য, এমনকি নৌযান শ্রমিকদের জন্য যারা ধর্মঘট ডেকেছেন সেই শ্রমিকদের জন্য অনাকাঙ্ক্ষিত। ধর্মঘট সহসা কেউ চায় না। ধর্মঘটে শুধু মানুষের ভোগান্তি হয় তাই নয়, আমরা আগে বলেছি ধর্মঘটে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। আমাদের দেশে 70% বেশি পণ্য পরিবহন হয়ে থাকে নৌপথে। ফলে এই ধর্মঘটের কারণে পণ্য পরিবহন ব্যাঘাত ঘটলে অসাধু ব্যবসায়ী, অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ী তারা পণ্য মূল্য বাড়িয়ে দেবেন। শুধু যে তাদের উপর দোষ চাপানো যাবে তাই নয়, নৌপথ বন্ধ থাকলে সড়ক ও রেলপথে পণ্য পরিবহন ব্যয় অনেক বেশি হবে। আর আমাদের দেশের 64 জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা নেই, ফলে সেখানে সড়ক যোগাযোগ ব্যবস্থার উপরই ব্যবসায়ীদের নির্ভর করতে হবে এবং যারা জলপথে অর্থাৎ লঞ্চ স্টিমারে যাতায়াত করেন, ট্রলারে যাতায়াত করেন, তাদেরকেও সড়ক ও রেলপথের উপর পুরোপুরি নির্ভরশীল হতে হবে। ফলে একদিকে জনদুর্ভোগ সৃষ্টি হবে, অন্যদিকে দ্রব্যমূল্য বেড়ে যাবে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের দাম অনেক বেড়ে যাবে। এমনিতেই করোনা পরিস্থিতির মধ্যেই মুনাফালোভী ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের দাম, বিশেষ করে চাল, ডাল, তেল, আটা, লবণ ইত্যাদি ইত্যাদি মশলা, এই সমস্ত জিনিসপত্রের দাম বিনা অজুহাতে, এমনকি আলু, অন্যান্য বছর বিগত বছরগুলোতে এই সময় আলুর দাম অনেক কম থাকে, কারণ কার্তিক মাসে নতুন আলু উঠতে শুরু করে, কম পরিমাণে ওঠে, অগ্রহায়ণ মাস থেকে বেশি করে উঠতে শুরু করে, পুরোনো আলুর দাম অনেক কমে যায়। কিন্তু এবার চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। আলুর কেজি 50 টাকা, কোথাও কোথাও 55-60। সরকার বারবার চাপ সৃষ্টি করেও, দর বেঁধে দিয়েও আলুর বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। চালের বাজারও অস্থির, সবজির বাজার আরো অস্থির। যদিও সবজির বিষয়টি ভিন্ন, দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও হাওড় অঞ্চলে কয়েক দফা বন্যা, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের কারণে এই ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষক সর্বশান্ত হয়েছেন, একাধিকবার বীজতলা তৈরি করে চাষাবাদের চেষ্টা করেও পরবর্তীতে আকস্মিক বন্যা, দফায় দফায় বন্যা, জলোচ্ছ্বাস, প্রবল বর্ষণ, লাগামহীন প্রবল বর্ষণ সব মিলিয়ে একটি বৈরী পরিবেশের মধ্য দিয়ে আমাদের দেশের কৃষককুল তাদের দিনাতিপাত করছেন। সেই ক্ষেত্রে সবজি উৎপাদনে বড় ধরনের সংকট দেখা দিয়েছে, বীজের দাম বেড়ে গেছে। এই সমস্ত কারণে কাঁচামালের দাম, যেটাকে আমরা শাকসবজি বলে থাকি, দাম বেড়েছে। তবে দুঃখজনক কথা হলো, শ্রমিকরা কিন্তু, উৎপাদক শ্রেণীর শ্রমিকরা কিন্তু তাদের এই পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। চড়া দামে আমরা সাধারণ ভোক্তারা চড়া দামে এই সমস্ত পণ্য কিনলেও
এর সুফলটি ভোগ করছেন মধ্যস্বত্বভোগী, আড়তদার, এই শ্রেণীর মানুষজন। যাই হোক, আমি ওই লাইনে যাব না। আমি বলছিলাম নৌযান ধর্মঘট সম্পর্কিত কথা। এই যে নৌযান ধর্মঘট ডাকা হলো, শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন দাবি নিয়ে যখন মালিক পক্ষের কোনো সাড়া পাচ্ছিলেন না, তারা শ্রম অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছেন, তার সঙ্গে বৈঠক করেছেন। তারা বিষয়টি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় সহ বিভিন্ন মালিক সংগঠনের নেতৃবৃন্দকে অবহিত করেছেন, কিন্তু কোনো পক্ষ থেকেই খুব বেশি তৎপরতা না পেয়ে শেষ পর্যায়ে তারা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন বলে তারা দাবি করছেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দুজন সম্মানিত দর্শক তাদের কিছু মন্তব্য দিয়েছেন, আমি এটি পড়ে শোনাই। জনাব সমরেশ বৈদ্য নাম করে একজন দর্শক লিখেছেন, সব পক্ষের শুভ বুদ্ধির উদয় হোক, অন্তত যাতে সাধারণ নাগরিকদের দুর্ভোগ না হয়, পাশাপাশি করোনা ক্রান্তিকালে পণ্য পরিবহনের ক্ষেত্রে যাতে ব্যত্যয় না ঘটে। এতে করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেমন বাড়বে, তেমনি রপ্তানি বাণিজ্য বাধাগ্রস্ত হলে তা কোনোভাবেই দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। কারণ পানিপথে কমপক্ষে 70% পণ্য পরিবাহিত হয়, স্থলপথে পণ্য পরিবহনের ব্যয় বেড়ে গেলে তার কুফল পড়বে সাধারণ নাগরিকদের উপরেই। মানে যাই হোক না কেন, অতিরিক্ত টাকা সাধারণ মানুষের পকেট থেকেই যাবে। জনাব সমরেশ বৈদ্য, আপনি অত্যন্ত মূল্যবান মতামত ব্যক্ত করেছেন। এই বিষয়টি নিয়েই আমি বলছিলাম যে নৌপথে পণ্য পরিবহন কোন ক্রমে ব্যাহত হলে সড়ক পথে সেই পণ্য পরিবহন করতে ব্যয় অনেক বেশি হবে, যা সাধারণ জনগণকেই পকেট থেকে দিতে হবে। কারণ ব্যবসায়ীরা কখনোই লোকসান দিয়ে পণ্য কেনা বেচা করবেন না, এবং রপ্তানি বাণিজ্যেও একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। তার কারণ এই শ্রমিকরাই আমাদের পণ্যকে বিদেশের বাজারে তুলে দেওয়ার জন্য সমুদ্র বন্দরে পৌঁছে দেয়। ফলে তারা যদি কর্মবিরতিতে থাকে তাহলে এইসব রপ্তানিমুখী পণ্য বন্দরে পৌঁছানো সম্ভব হবে না। আরেকজন সম্মানিত দর্শক কি মন্তব্য করেছেন, জনাব মিন্টু হোসেন, আপনি বলেছেন বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়ন নৌ শ্রমিকদের খোরাকি ভাতা আদায় না করে ঘরে ফিরবে না। আমাদের দাবি মেনে নাও, নইলে জাহাজ বুঝে নাও। দুনিয়ার মজদুর এক হও, দাবি নিয়ে সিনিমিনি চলবে না। জনাব মিন্টু হোসেন, আপনার মন্তব্যে মনে হচ্ছে আপনি ধর্মঘটি বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়নের একজন নেতা অথবা কর্মী বা সদস্য, যাই হন, আপনি আপনাদের রুটি রুজির তাগিদে, আপনাদের ন্যায্য পাওনা আদায়ের তাগিদে, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ধর্মঘট ডেকেছেন, এবং আপনার বক্তব্যে এটি স্পষ্ট আপনাদের খোরাকি ভাতা, যেটাকে আপনাদের যে লিখিত আবেদনে বলা হয়েছে মাসিক খাদ্য ভাতা বা ফুড অ্যালাউন্স, আমরা যেটাই বলি না কেন, সহজ সরল ভাষায় খোরাকি ভাতা, এই ভাতাটা মালিক পক্ষ না দিলে আপনারা ঘরে ফিরে যাবেন, অর্থাৎ আপনাদের অবস্থানে এখন অটল রয়েছে। তো
ইতিমধ্যে খবর পেয়েছি, আমাদের পিটিভি নিউজের বার্তা কক্ষে খবর এসেছে, বিকেলে বিভিন্ন নৌযান মালিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সরকার পক্ষের বৈঠকের পর তারা ইতিমধ্যে শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করেছেন। সরকারের পক্ষ থেকে অবহিত করা হয়েছে, অর্থাৎ বিআইডব্লিউটিএ এবং নৌ পরিবহন অধিদপ্তর থেকে অবহিত করা হচ্ছে তাদেরকে। সম্ভবত আগামীকাল এ বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। যদিও মালিক পক্ষ বৈঠকে বলে এসেছিলেন যে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার না করলে তাদের সঙ্গে দাবি দেওয়া নিয়ে কোনো আলোচনায় তারা বসবেন না। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলো বলছেন যে আলোচনায় না বসে একতরফাভাবে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করতে পারবো না, কারণ কর্মসূচি স্থগিত করলেই তখন মালিক পক্ষ তাদের অবস্থান থেকে সরে আসবে। তাই ত্রিপক্ষীয় বৈঠক অতি জরুরি, যদি এক শান্তিপূর্ণ সমাধানের পথে যেতে হয়। আমি দুটি শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলেছি, দুপক্ষের একাধিক বেশ কয়েকজন নেতার সঙ্গে আমার কথা হয়েছে। আমি সরকার পক্ষের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছি। সবাই কিন্তু চান সমাধান। আমি জাহাজ মালিকদের একাধিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, তাদের অনেকেই কিন্তু একটি শান্তিপূর্ণ সমাধান চান। আবার অনেক মালিক একটু একগুঁয়ে আছেন, তারা সবকিছু মানতে চান না। সেটি যাই হোক, সবকিছু আসলে একসঙ্গে মানা হয়ও না, এটা ধাপে ধাপে হয়। সমস্যা যখন সৃষ্টি হয়, ওই সমস্যা সমাধান করতে একটু সময়ও লাগে। আবার যদি সমস্যাকে জিয়ে রাখা যায়, সেটি কিন্তু সমস্যা থাকে না, সংকটের রূপ নেয়। যেহেতু শ্রমিক এবং মালিকদের এই যে স্বার্থ সংশ্লিষ্ট দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কিন্তু আজকের নয়, অনেক আগের। এটি উচিত ছিল শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, নৌ পরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, এই সমস্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যারা কর্ণধার আছেন, তাদের উচিত ছিল এই সমস্যাগুলো সমাধান করে ফেলা। সমস্যা তো একদিনে হয়নি, দীর্ঘদিনের। এটি একটু সময় নিয়ে সমাধানের উদ্যোগ নিলে হয়তো সমাধান হয়ে যেত। এবার আসি আমাদের নৌ পরিবহন ব্যবস্থা সম্পর্কে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এ নিয়ে কোনো সন্দেহ নাই, এ নিয়ে কোনো প্রশ্নও নাই। এটা ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে মিশে আছে নদ নদী, প্রাকৃতিক পানি সম্পদ, হাওর বাওর, খাল বিল। তো বাংলাদেশকে যদি উন্নত রাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে আমাদের নৌ পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, উন্নয়ন এবং যুগ উপযোগী করা আবশ্যক। আর সেই ক্ষেত্রে যেটি প্রয়োজন, সেটি হলো আমাদের সেই বিলুপ্ত নৌপথকে পুনরুদ্ধার করা, অবৈধ দখলে থাকা নদীগুলোকে উদ্ধার করা, নদীগুলো পর্যাপ্ত খনন করা, দূষণমুক্ত করা এবং সেই নদীকে সাবেক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সব ধরনের বিজ্ঞানসম্মত পদক্ষেপ গ্রহণ করা। তা না হলে আমাদের নৌ পরিবহন ব্যবস্থার অতীত ঐতিহ্য ফিরে আসবে না। তো এই ক্ষেত্রে
একটি কথা না বললেই নয়, শ্রমিক সংগঠনগুলো দুপক্ষই, এক পক্ষের 11 দফা, এক পক্ষের 15 দফা, কিন্তু দুপক্ষেরই মূল দাবিগুলো অভিন্ন। আমি যদি বলি নৌ শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ, যার আহ্বায়ক সৈয়দ সাদাত হোসেন, যিনি বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। এই ঐক্য পরিষদের সঙ্গে রয়েছে শেখ ওমর ফারুকের নেতৃত্বাধীন বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ, সবুজ শিকদারের নেতৃত্বাধীন সংগঠন এবং 6টি সংগঠন। তো তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে শ্রমিকদের মালিক কর্তৃক নিয়োগপত্র প্রদান, তাদের জন্য কল্যাণ তহবিল গঠন, যাতে করে একজন শ্রমিক সমস্যার মুখোমুখি হলে সেই কল্যাণ তহবিল থেকে সর্বোচ্চ 5 লক্ষ টাকা সহায়তা পান। তাদের দাবির মধ্যে রয়েছে শ্রমিকদের মাসিক খাদ্য ভাতা। প্রথম তারা 5,000 টাকা দাবি করেছিলেন মাসিক, পরবর্তীতে তারা এই টাকার পরিমাণটা কমিয়ে 3.5 থেকে 4,000 টাকার মধ্যে এসেছেন। তারা দাবি করেছেন নৌযান শ্রমিকদের স্বাস্থ্য সুবিধা প্রদান, অর্থাৎ চিকিৎসা ভাতা বা স্বাস্থ্য ভাতা আমরা যেটাই বলি না কেন। তাদের দাবির মধ্যে রয়েছে মাস্টার এবং ড্রাইভার, অর্থাৎ নৌযান যারা চালান, যার হাতে স্টিয়ারিং থাকেন তিনি মাস্টার, আর যিনি ইঞ্জিন পরিচালনা করেন তিনি ড্রাইভার। এই মাস্টার এবং ড্রাইভারদের পরীক্ষা হয় যোগ্যতা নির্ধারণী পরীক্ষা। 3য় শ্রেণী থেকে পরীক্ষা দিয়ে, প্রথমে পরীক্ষা দিয়ে 3য় শ্রেণীর মাস্টার বা ড্রাইভার, তারপর পরীক্ষা দিয়ে 2য় শ্রেণী, তারপর 1ম শ্রেণী, যে ধাপে ধাপে সবগুলো পরীক্ষাই নৌ পরিবহন অধিদপ্তরের অধীনে হয়ে থাকে। ঐক্য পরিষদ দাবি করছেন, তাদের লিখিত দাবির মধ্যে রয়েছে যে নৌ পরিবহন অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সহ ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়। পরীক্ষকরাই এই দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত। যারা প্রশ্নপত্র তৈরি করেন তারা দালাল মারফত এই প্রশ্নপত্র ফাঁস করে দেন এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীরা পাশ করেন। এইটা ঐক্য পরিষদের অভিযোগের মধ্যে রয়েছে। তো এই দাবিটিও যুক্তিসঙ্গত এবং এই দাবিটি মানা এখতিয়ার মালিক পক্ষ নীতি সরকারের কাছে। অর্থাৎ ঐক্য পরিষদ যেসব দাবিগুলো করেছে সব দাবি কিন্তু মালিক পক্ষের কাছে না। মালিক পক্ষের কাছে হলো তাদের আর্থিক সুবিধা, বেতন ভাতা, কল্যাণ তহবিল, খোরাকি ভাতা ইত্যাদি বিষয়গুলো, যেটা মালিককে সরাসরি বহন করতে হবে। সে নৌযানের মালিক যদি সরকার পক্ষ হয় সরকার, প্রাইভেট বেসরকারি মালিকগণ। তো আমাদের দেশে নৌ পরিবহন ব্যবস্থা 90% ডোমিনেট করে বেসরকারি প্রাইভেট সেক্টর। সরকারি পর্যায়ে যাত্রীবাহী বা পণ্যবাহী নৌযানের সংখ্যা খুবই কম। ইংল্যান্ডে নেই বললেই চলে। নামমাত্র কিছু পণ্যবাহী রয়েছে, তবে যাত্রীবাহী স্টিমার এবং সি ট্রাক কিছু রয়েছে ইংল্যান্ডে, ইংল্যান্ড এবং কোস্টাল এরিয়াতে। এর থেকে বড় সমস্যা হলো মালিক পক্ষ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের অবস্থানে অনড় থাকলেও শ্রমিকরা অন্য যে দাবিগুলো করেছেন তার মধ্যে বেশ আরো কিছু দাবি রয়েছে যেটি সামগ্রিক অর্থেই আমাদের নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য অপরিহার্য। তারা বলেছেন নৌপথে যাতে নাব্যতা সংকট না হয় যথাযথভাবে ড্রেজিং করতে হবে। তারা বলেছেন নৌপথে চাঁদাবাজি, দস্যুতা বন্ধ করতে হবে, অর্থাৎ শ্রমিকদের নিরাপত্তা, যাত্রী বা পণ্যের নিরাপত্তা, ওই নৌযানটির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিশ্চিত করার দায়িত্ব সরকার। তো নৌযানের তারা যে নৌ অধিদপ্তরের দুর্নীতি সম্পর্কে কথা বলেছেন
এটি অত্যন্ত যুক্তিসঙ্গত এই কারণে যে যদি যথাযথভাবে পরীক্ষা না হয়, প্রকৃত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা যদি পাস না করেন তাহলে মাস্টার এবং ড্রাইভার হবেন অযোগ্য, এবং অযোগ্য মাস্টার ড্রাইভার যদি চাকরি করেন নৌযানে সেই ক্ষেত্রে নৌ নিরাপত্তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ফলে এই যে ঐক্য পরিষদের দাবির মধ্যে যে এই যে গুরুত্বপূর্ণ বিষয়টি, এটি নিঃসন্দেহে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট। একইভাবে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন যে দাবি তুলেছেন তার মধ্যে রয়েছে তাদের শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, তাদের জীবন মানের নিরাপত্তার স্বার্থে নিয়োগপত্র প্রদান, বেসরকারি সার্ভিস রুল অর্থাৎ চাকরি বিধিমালা অনুসরণ করে তাদেরকে অন্যান্য সুযোগ সুবিধা প্রদান। তাদের দাবির মধ্যে রয়েছে নৌযান শ্রমিকরা যাতে ফুড অ্যালাউন্স বা খাদ্য ভাতা পান। তবে ফেডারেশনের এই যে খাদ্য ভাতা বিষয়টি একটু ক্লারিফাই করা আছে শ্রমিক ভেদে, অর্থাৎ মাস্টার ড্রাইভার যারা পার্শ্ববর্তী রাষ্ট্রে যাচ্ছেন পণ্য নিয়ে তাদের বিষয়াদি, অর্থাৎ সবার জন্য একই রকম ভাতা তারা নির্ধারণ করেননি, মানে তাদের দাবি যেটা সেখানে তাদের পদ পদবি অনুযায়ী তাদের কর্মক্ষেত্র অনুযায়ী ভেরিয়েশন করা আছে। তবে মোদ্দা কথা হলো তাদেরকে শ্রমিকদেরকে খাদ্য ভাতা ফুড অ্যালাউন্স দিতে হবে। তাদের দাবির মধ্যেও আছে যে কন্ট্রিবিউটরি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে কন্ট্রিবিউটরি ফান্ড গঠন, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গঠন, নাবিক কল্যাণ তহবিল গঠন। এটা হলো শ্রমিকদের সামাজিক নিরাপত্তার জন্য, যাতে তারা বিপদগ্রস্ত হলে এর মাধ্যমে সহযোগিতা পেতে পারে। ইতিমধ্যে আরো দুই একজন দর্শক তাদের মন্তব্য করেছেন, আমি শুনি। মোস্তাফিজুর রহমান আপনি বলেছেন নাবিক শ্রমিকদের দাবিগুলো যদি যৌক্তিক হয় তাহলে মালিক পক্ষ এবং সংশ্লিষ্ট দপ্তর দাবি মানতে অসুবিধা কোথায়? ভাই মোস্তাফিজুর রহমান, আপনার এ ধরনের গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য আপনাকে পিটিভি নিউজের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। সমস্যা তো ওখানেই যে দাবি যদি যৌক্তিক হয় তাহলে মালিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর মানতে অসুবিধা কোথায়? হ্যাঁ, নিশ্চয়ই ত্রিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাটির সমাধান হবে। আপনিও যেমন প্রশ্ন তুলেছেন যে মানতে সমস্যা কোথায়, তেমনি আমারও প্রত্যাশা আলাপ আলোচনার মধ্য দিয়ে এই দাবিগুলো পূরণ হবে। এই আলোচনা ছাড়া কোনো সমস্যার সমাধান হবে না। আরেকজন দর্শক তিনি সম্ভবত আগেও আরেকটি মন্তব্য করেছিলেন, মিন্টু হোসেন। আপনি বলছেন বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়ন মোংলা শাখা রেজিস্টার্ড নম্বর 1803 থেকে আপনার এই চ্যানেলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। পরিশেষে সৈয়দ সাদাত হোসাইন, নৌ নাবিকের আইকন। ধন্যবাদ জনাব মিন্টু হোসেন আপনার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য। আরেকজন দর্শক মোহাম্মদ আবু রনি, তিনি লিখেছেন, দাদা আসসালামু আলাইকুম। গত 27/11/2019 তারিখ মাননীয় শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান খাদ্য ভাতা শ্রমিকগণ প্রাপ্তির বিষয়ে স্বাক্ষর করেন যে মার্চ 2020 হতে প্রদান করা হবে, কিন্তু আজ অবধি খাদ্য ভাতা প্রদান করা হয়নি, যাহা অত্যন্ত দুঃখজনক। জাহাজ মালিকগণ সবসময় নিজের স্বার্থ বিবেচনা করে চলেন। যে শ্রমিক কোটি কোটি টাকা ইনকাম করে দিলেন তাদের কথা কখনো বিবেচনায় আসে না। সচিব এম এ রনি, বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম। জনাব মোহাম্মদ আবু রনি,
অত্যন্ত মূল্যবান মতামত এবং হতাশা, ক্ষোভ, অনুযোগ, অভিমান প্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ। আরেকজন সম্মানিত দর্শক মন্তব্য করেছেন, তিনি জাহাঙ্গীর আলম। ভাই জাহাঙ্গীর, আপনি বলেছেন আমাদের দাবি মানতে হবে, অর্থাৎ আমরা ধরেই নিতে পারি আপনিও ধর্মঘটি নৌযান শ্রমিকদের একজন। আপনার দাবি মানা হোক, সেটি সরকার, মালিক এবং আপনাদের নেতৃবৃন্দ আলাপ আলোচনার মধ্য দিয়ে হয়তো সমাধানে পৌঁছবেন, যেটা যৌক্তিক সমাধান। আমরা এই তিন পক্ষের বাইরের পক্ষ, আমরা সাংবাদিক, আমরা গণমাধ্যম কর্মী। আমাদের পক্ষে শ্রমিক কিংবা মালিক কারো পক্ষে ওকালতি করা বা তাদের পক্ষে শক্ত অবস্থান সম্ভব না। তবে আমরা চাই যে শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের নৌ পরিবহন সেক্টরকে উজ্জীবিত রেখেছেন, তাদের ন্যায্য মজুরি ভাতা প্রাপ্তি নিশ্চিত হোক, তাদের অধিকার প্রতিষ্ঠা হোক। তো সুপ্রিয় দর্শক, আমরা যে কথা আগে বলছিলাম যে সমস্যাগুলো অনেক আগের থেকে হয়ে আসছে, সে 2011 সাল থেকে দফায় দফায় শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মালিক পক্ষ, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, BIWTA, ডিপার্টমেন্ট অফ শিপিং, এই সমস্ত সংস্থাগুলোর নেতৃবৃন্দ কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা, বৈঠক, চিঠি চালাচালি অনেক কিছু হয়েছে। যদি আরো আগে এই বিষয়গুলো নিয়ে বর্ধিত পরিসরে আলোচনার আয়োজন করা হতো, তাহলে বোধহয় এই ধর্মঘট ডাকার মতো পরিবেশ সৃষ্টি হতো না বা ডাকা লাগতো না। যেহেতু আগামীকাল একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, BIWTA, নৌ পরিবহন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, এই সমস্ত সরকারি সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তা, অর্থাৎ তারা হলেন সরকার পক্ষ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং নৌ শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ। দুটি শ্রমিক ফ্রন্ট হলো নৌযান শ্রমিকদের প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে লঞ্চ মালিকদের মূল সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা, বাংলাদেশ কার্গো ভেসেলস ওনার্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ পণ্যবাহী জাহাজ মালিকদের সংগঠন, অয়েল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন, লঞ্চ মালিকদের আরেকটি সংগঠন আছে যেটির নাম বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি। এ ধরনের অনেক সংগঠন আছে মালিক পক্ষের, যেমন শ্রমিকদেরও বেশ কয়েকটি সংগঠন রয়েছে বিভিন্ন পর্যায়ের নৌযানের জন্য। একইভাবে বিভিন্ন ধরনের নৌযানের জন্য মালিক পক্ষেরও বেশ কয়েকটি সংগঠন রয়েছে। হয়তো তাদের সঙ্গে আগামীকাল আবারও বৈঠক হবে। যদিও আজকের বৈঠকে মালিকরা স্পষ্টভাবে বলেছিলেন যে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার না করা পর্যন্ত তাদের সঙ্গে আলোচনা করবেন না। মালিক পক্ষ থেকেও আমি এই কথা সরাসরি একাধিক মালিক নেতার কাছ থেকেও আমি এই তথ্য পেয়েছিলাম, তাদের সঙ্গে কথা বলেছিলাম। পরবর্তীতে আমি নিশ্চিত হয়েছি যে BIWTA এবং নৌ পরিবহন অধিদপ্তর থেকে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাদেরকে আভাস দেওয়া হয়েছে যে আগামীকাল ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। এতে বোঝা যায় যে সম্ভবত মালিক পক্ষ পরবর্তীতে সম্মত হয়েছেন শ্রমিকদের সঙ্গে, শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসতে। আমরা কোনো অবস্থাতে চাইব না মালিক এবং শ্রমিকের মধ্যে একটি
রশি টানাটানি চলুক, কত দ্বন্দ্ব চলুক। একজন মালিক যেমন কোটি কোটি টাকা বিনিয়োগ করেন জাহাজ পরিচালনার জন্য, অবশ্যই তার মুনাফা অর্জনের প্রত্যাশা থাকবে। মুনাফার লোভ না থাকলে, মুনাফার আশা না থাকলে কেউ বিনিয়োগ করবে না। তেমনি তার মুনাফা অর্জনের যে মূল মাধ্যম, অর্থাৎ যে প্রক্রিয়ায় মুনাফা তিনি অর্জন করেন ওই জাহাজটি পরিচালনায় যাদেরকে ব্যবহার করা হয়, সেই নৌযান শ্রমিক, মাস্টার, ড্রাইভার, বিভিন্ন পর্যায়ের শ্রমিক, তো তাদেরকে বঞ্চিত রেখেও ওনার মুনাফা অর্জন করা সম্ভব নয়। শ্রমিকরা যদি বেঁকে বসেন তাহলে উনি কিভাবে ব্যবসা করবেন? একটি সড়ক যান, সেটি বাস হোক, ট্রাক হোক, প্রাইভেট কার হোক কিংবা মাইক্রো বাস হোক, সেটি যদি 15 দিন বা 1 মাস না চলে, মালিক সেটিকে তার গ্যারেজে রাখতে পারেন নিরাপদে। কিন্তু শ্রমিক যদি কর্মবিরতি পালন করেন বা ওই নৌযানটিকে ফেলে চলে আসেন, তাহলে ওই নৌযানটি কিন্তু নদীর মধ্যে বা সাগর মোহনায় কিংবা কোনো উপকূলীয় এলাকায় বেওয়ারিশ হয়ে যাবে। ওই নৌযানটির কোনো নিরাপত্তা থাকবে না। একটি নৌযানকে, একটি জাহাজকে, পণ্যবাহী হোক আর যাত্রীবাহী হোক, সেই জাহাজকে কিন্তু পাহারা দিয়ে থাকেন শ্রমিকরা। তাহলে আমার সড়ক পথের ব্যবসার সঙ্গে নৌপথের ব্যবসার অনেক ফারাক। একটি বাসের মালিক তার বাসটিকে কিন্তু দিনে একবার দেখতে পারেন। যে বাসটি ঢাকা থেকে যশোর রুটে চলে, মালিক চাইলে বাসটি সকালে ঢাকায় দেখতে পারেন, যশোর চলে গেল, আবার পরের দিন যশোর থেকে ঢাকায় আসলে দেখতে পারেন। অর্থাৎ দিনে বাসটিকে তার স্বচক্ষে দেখার মতো সুযোগ রয়েছে। কিন্তু নৌযানের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। একটি নৌযান যখন ঢাকা থেকে সেই দ্বীপাঞ্চলের দিকে ছেড়ে যায়, ওই নৌযানটি ফিরে আসবে বা ওই নৌযানের সঙ্গে কিন্তু মালিক পক্ষের কোনো পাহারাদার থাকে না। মালিক পক্ষের লোক কিন্তু শ্রমিকরা, যারা এই ধর্মঘট ডেকেছেন। তবে আমিও শ্রমিক নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করব, যেহেতু বরফ বলতে শুরু করেছে, আমি হয়তো একটু বেশি বলে ফেললাম। কালকে যদি মালিক পক্ষ ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন, অর্থাৎ মালিক পক্ষ অংশ নিলেই তো বৈঠকটি ত্রিপক্ষীয় হবে, তাহলে বুঝবো যে বরফ বলতে শুরু করেছে। তবে বরফ বলতে পারে এমন আভাস পাওয়া গেছে। ফলে আপনারাও একটু নমনীয় হবেন। আর আমি মনে করি যে দাবি আদায়ের ক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নাই। একইভাবে সে ঐক্যবদ্ধ হয়ে কখনোই অপর পক্ষের উপর হয়তো চাপ সৃষ্টি করবেন, সেটিও কারোই কাম্য নয়। আমরা বাংলাদেশের নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়ন চাই। আমরা বাংলাদেশের প্রধান যোগাযোগের মাধ্যম নৌখাতকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। তো সেই ক্ষেত্রে নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়ন বা আধুনিকায়ন যাই বলি না কেন, মালিক এবং শ্রমিকের সমন্বিত প্রচেষ্টা এবং সরকারের দূরদর্শী পদক্ষেপ ছাড়া সম্ভব নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি স্বাধীনতোত্তর কালে তার রাজনৈতিক দূরদর্শিতার কারণে উপলব্ধি করতে পেরেছিলেন যে বাংলাদেশের নদীগুলোকে রক্ষা করতে হবে, নদী নিয়মিত খনন করতে হবে এবং নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে হবে। যে কারণে তিনি তার ৩.৫ বছরের শাসন আমলে বিদেশ থেকে কয়েকটি ড্রেজার আমদানি করেছিলেন। দুর্ভাগ্যজনক
1975-এর বিয়োগান্ত ঘটনার পর, অর্থাৎ বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের নদ নদীগুলো ছিল অবহেলিত, অরক্ষিত। নৌ পরিবহন ব্যবস্থা ছিল সব থেকে পশ্চাদপসৃত, অর্থাৎ যে নৌ পরিবহন ব্যবস্থা বাংলাদেশের অতীত ঐতিহ্য ধারণ করে, লালন করে, সেই নৌ পরিবহন ব্যবস্থা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই বিলুপ্তির পেছনে ছিল অগণতান্ত্রিক সরকারগুলোর, বঙ্গবন্ধু হত্যা পরবর্তী অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকারগুলোর দেশপ্রেমের অভাব। অন্যদিকে ছিল বিশ্ব ব্যাংক, IMF সহ, আমি আবারও বলি, বিশ্ব ব্যাংক ও IMF সহ বহুজাতিক অটোমোবাইল কোম্পানিগুলোর কূটচাল, অর্থাৎ বহুজাতিক অটোমোবাইল কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণের স্বার্থে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কুপরামর্শে ৭৫ পরবর্তী অগণতান্ত্রিক, অরাজনৈতিক ও স্বৈরাচারী সরকারগুলো বাংলাদেশের প্রাকৃতিক পানি সম্পদ, নদ নদী, হাওর বাওড় এগুলোকে যেমন রক্ষা করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে, তেমনি বাংলাদেশের মানুষের সব থেকে প্রিয়, সব থেকে ব্যয় সাশ্রয়ী, পরিবেশ বান্ধব নৌ পরিবহন ব্যবস্থাকে প্রায় বিলুপ্তির পথে ঠেলে দিয়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 2008 সালের নির্বাচনী ইশতেহারে, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে নদ নদী পুনরুদ্ধার ও অভ্যন্তরীণ নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেছিলেন, যা এই উপমহাদেশের কোন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে প্রথম। সুতরাং তৎকালীন আওয়ামী লীগ সভানেত্রী, পরবর্তী সময়ে দীর্ঘ টানা এক যুগ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা, মেধা ও দূরদর্শিতারই পরিচয় বহন করে। আমরাও চাই এই নদ নদী খনন হোক, নৌ পরিবহন ব্যবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে যাক, আরো আধুনিকায়ন হোক, জনবান্ধব হোক, পরিবেশ বান্ধব হোক, ব্যয় সাশ্রয়ী হোক। সেই পরিবেশ বান্ধব বা ব্যয় সাশ্রয়ী, উন্নত যাই বলি না কেন, সেই নৌ পরিবহন ব্যবস্থা যদি মালিক শ্রমিকের দ্বন্দ্বের বলি হয়, এবং সেই ক্ষেত্রে যদি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর উচ্চ পদস্থ কর্মকর্তাদের দায়িত্বহীনতা কিংবা এক ধরনের উদাসীনতার কারণে সংকট যদি নিরসন না হয়, তাহলে সেটি হবে আমাদের সবার জন্য দুর্ভাগ্যের, দুঃখজনক। যদিও অত্যন্ত আশাব্যঞ্জক কথা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান মহোদয় এবং নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এ ব্যাপারে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের এই উদ্যোগ সফল হবে বলে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এছাড়া নৌযান মালিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ, যাদের অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত আলাপচারিতা বা পরিচয়, সুসম্পর্ক আছে, তাদের কারো কারোর সঙ্গে আমার কথা হয়েছে, তারা কিন্তু একটি সমাধান চান। একইভাবে যারা ধর্মঘট আহ্বান করেছেন, যে শ্রমিক নেতৃবৃন্দ অর্থাৎ শ্রমিক সংগঠনগুলো, সেই সব সংগঠনের বেশ কয়েকজন শ্রমিক নেতার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ পরিচয় রয়েছে, অনেকের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। তারাও কিন্তু চান যে সমাধান হোক। 15 দফা বলেন, 11 দফা বলেন, কোন পক্ষই কিন্তু এই দফাগুলো শতভাগ বাস্তবায়ন বা দাবি আদায়ের পক্ষে না। এই দফাগুলো যে রাতারাতি
বাস্তবায়ন বা আদায় করা সম্ভব না, সেটি শ্রমিক নেতৃবৃন্দ বোঝেন, উপলব্ধি করেন। কিন্তু সেই দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে যথাযথ উদ্যোগ নিতে হবে। এটিও তাদের একটি যৌক্তিক দাবি। আমরাও মনে করি এই উদ্যোগটি দ্রুতই নেওয়া উচিত। যাই হোক, ইতিমধ্যে আরো বেশ কয়েকজন সম্মানিত দর্শক তারা মতামত দিয়েছেন। মোহাম্মদ আবু রনি, তিনি আবার এর আগে একটি মতামত লিখছেন, দাদা আপনাকে, সম্ভবত দাদা বলতে আমাকে উনি মিন করেছেন, আপনাকে বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ধন্যবাদ ভাই রনি, আপনি ভালো থাকুন, আপনার মঙ্গল কামনা করি। শেখ মন্তব্য করতে শেখ মোহাম্মদ মোমেন, দাদা আপনাকে লাইভে আসার জন্য ধন্যবাদ। স্বাগতম শেখ মোহাম্মদ মোমেন, আপনার মঙ্গল কামনা করি। নয়ন বিশ্বাস, তিনি বলেছেন আমাদের দাবি মানতে হবে, খাদ্য ভাতা দিতে হবে। সুমন, তিনি মন্তব্য করেছেন আপনাকে ধন্যবাদ জানাই। এইচ.এম. রিপন, দাদা শাহাদাত ভাই এই সেক্টরের যোগ্য নেতা, তিনি যা বলবে শ্রমিক তা মানবে। আরেকজন মন্তব্য করেছেন শেখ মোহাম্মদ মোমেন, তিনি আরো আরেকটি মন্তব্য করেছেন, ভালোবাসার জায়গাটা দখল করে নিলেন আপনি, ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। ভাই আমি তো আপনাদের কোনো ভালোবাসার মতো পাওয়ার মতো কাজ করিনি, তবে আপনাদের মঙ্গল কামনা করি। আপনার সঙ্গে পরিচয় না থাকলেও এই অনলাইনের মাধ্যমে আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, নিশ্চয়ই আমিও আপনাদের ভালোবাসি। এই ভালোবাসা চির অটুট থাকুক সেই প্রত্যাশা করি। যারা এতক্ষণ সুপ্রিয় দর্শক এবং নৌ পরিবহন সেক্টরের শ্রমিক কর্মচারী সহ সংশ্লিষ্ট যারা এতক্ষণ এই অনুষ্ঠানটি দেখেছেন, তাদের সকলকেই ধন্যবাদ জানাই। এই দীর্ঘ প্রায় 1 ঘন্টা সময় নষ্ট করার জন্য, মূল্যবান সময় নষ্ট করার জন্য বিটিভি নিউজ বিডি.কম এর পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে প্রত্যাশা করি যে আগামীকালের ত্রিপক্ষীয় বৈঠক সফল হোক, যাতে করে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতিতে যেতে না হয় এবং মালিক পক্ষ অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলেন একটি শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়ে, এবং সরকারও কোন ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে নৌ সেক্টর নিয়ে না পড়েন, সেটি প্রত্যাশা করি। ইতিমধ্যে আরো কয়েকটি মন্তব্য এসেছে। মোহাম্মদ সবুজ শিকদার, তিনি একজন শ্রমিক নেতা, এই নৌ পরিবহন সেক্টরেরই বেশ প্রভাবশালী নেতা। তিনি বলেছেন, দাদা আপনাকে ধন্যবাদ। স্বাগতম ভাই সবুজ ভাই, আপনি ভালো থাকুন। মোহাম্মদ জাহিদ ইসলাম, তিনি বলেছেন, দাদা আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগলো। ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনার প্রতি। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানেই আছেন নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হবে, আলাপ হবে এবং এই চলমান যে পরিস্থিতি নৌযান ধর্মঘট ডাকা নিয়ে, সেই পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে আগামীকাল ঠিক একই সময় আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাইকে শুভরাত্রি।